প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার। বাংলাদেশের যে প্রান্ত থেকে এই ক্লাসটি দেখছো সবাইকে স্বাগত। স্বাগত জানাচ্ছি মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের। স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর কোনো শিক্ষার্থী যদি এই ক্লাসটি দেখে থাকো তাদেরকে। তবে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও তোমরা এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারো যদি তোমরা চাও। জাস্ট মানে ভাষাগত জায়গায় চেঞ্জ। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, একাদশ দ্বাদশ শ্রেণীর তোমরাও ঠিক একই বিষয়ে উপকৃত হতে পারো। আজকে মূলত ট্রান্সফরমেশন বা হচ্ছে আমরা বাক্যের রূপান্তর আমরা দেখব। সেটি হচ্ছে তোমাদের আগের ক্লাস দুটিতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাক্য কি গঠনগতভাবে বা বাক্যের যেটি হচ্ছে আমরা কি বলি হচ্ছে শর্ত, সেটি একটি ক্লাসে দেখিয়েছিলাম। একটি ক্লাসে অর্থ অনুসারে বাক্যের পাশাপাশি অর্থ অনুসারে যে বাক্যগুলো, সেই বাক্যগুলো ট্রান্সফরমেশন বা হচ্ছে বাক্যান্তর। আজকে আমরা দেখব গঠনগত যে বাক্য, সেই বাক্যের ট্রান্সফরমেশন। তো বাক্য তত্ত্ব ক্লাসে সবাইকে স্বাগত। আজকে তৃতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি মিজান স্যার। আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে এই খ নম্বর, অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যায়ের যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের দুটি ভাগ থাকে। মানে বাক্যতত্ত্ব থেকে দুটি প্রশ্ন থাকে, দুটি প্রশ্ন মানে ক খ, খর সব মিলিয়ে একটি। তো দুটি প্রশ্ন থাকে, আমি সবসময় বলি খ লিখবে। গত দুটি ক্লাসে খ নিয়ে কথা বলেছি, ক নিয়ে কথা বলেছি বেশি, খ নিয়েও কথা বলেছি। তো আজকের ক্লাসে খ নিয়ে কথা বলবো। খ এর কোন অংশটুকু নিয়ে কথা বলবো? জটিল, যৌগিক এবং সরল। আগের ক্লাসে নেতিবাচক, অনুজ্ঞাবাচক, অস্তিবাচক, প্রশ্নবোধক এবং নেতিবাচক এগুলো নিয়ে আমরা কথা বলেছি। এর পাশাপাশি অন্যান্য কার্যকারণ, ইচ্ছা, প্রার্থনা নানা বিষয় নিয়ে কথা বলেছি, অর্থাৎ এর বাইরে যে বিষয়গুলো আছে। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে দেখবো সেটি হচ্ছে এই বিষয়টি জানা থাকলে তোমার মিনিমাম 3টি প্রশ্ন থাকবে মাস্ট, এবং সেটি আরো বেশি থাকতে পারে। মিনিমাম মানে একটি করে থাকলেও 3টি থাকবে, অর্থাৎ তোমাকে লিখতে হবে 5টি, সেখানে 3টি মাস্ট পাবে আজকের ক্লাসটিতে। তো এর বাইরে তুমি আরো বেশি পেতে পারো, অর্থাৎ 5টিই পেতে পারো, তবে 5টির বেশি পাওয়ার পসিবিলিটি কম। কারণ সেখানে অর্থ অনুসারে যে বাক্যর শ্রেণী বিভাগ, সেখানে যে বাক্যান্তর, সেই প্রশ্নগুলো থাকবে। তো আমরা চলে যাই শিক্ষণ ফল আমরা দেখে নিই বরাবরের মতো। সেটা হচ্ছে বাক্য সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পেরেছি অলরেডি, আরো জানতে পারবো। বাক্যান্তর সম্পর্কে আমরা জানতে পারবো অবভিয়াসলি। তো খ নিয়ে কথা বলছি, 5-এর খ নিয়ে কথা বলছি, 5 নম্বর প্রশ্নের খ। ওকে, আবার খ তোমাদের দেখালাম। আমরা আগের ক্লাসটির মতোই আবার দেখাতে চাই যে বাক্য কি। যে রফিক ভাত খায়, রফিক যদি আসে তবে ভাত খাবো, তবে আমি ভাত খাবো আর কি। রফিক ও জিবরান আলী ভাত খায়। তাহলে বাক্য কাকে বলে? যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। কতকগুলো পদের সমষ্টিতে বাক্য গঠিত হলেও যে কোনো পদসমষ্টি বাক্য নয়। বাক্যের বিভিন্ন পদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা অন্বয় থাকা আবশ্যক। এছাড়াও বাক্যের অন্তর্গত বিভিন্ন পদ দ্বারা মিলিতভাবে একটি অখণ্ড ভাব পূর্ণ প্রকাশিত হওয়া প্রয়োজন, তবেই তা বাক্য হবে। এটি আমরা প্রতি ক্লাসেই বলছি, 3টি ক্লাসেই পড়লাম। এবার আমরা দেখব বাক্যান্তর। এটাকে বলা হয় বাক্যে রূপান্তর, মানে এক বাক্যকে আর এক বাক্যে রূপান্তর। অর্থের কোনো রূপান্তর না করে এক প্রকারের বাক্যকে অন্য প্রকার বাক্যে রূপান্তর করার নামই বাক্য রূপান্তর বা বাক্যান্তর। তবে এক্সাক্ট 100% এটি মানা সম্ভব শুধুমাত্র সরল, জটিল এবং যৌগিক ক্ষেত্রে, কিন্তু অর্থগতভাবে যে শ্রেণী বিভাগ সেটির ক্ষেত্রে এক্সাক্ট 100% মানা পসিবল হয় না। মানে 19-20 হয়ে যায় বা 99-100 হয়ে যায়, কিন্তু এখানে 100 ভাগই মানে মানা সম্ভব। তারপরেও কিছু সমস্যা কখনো কখনো থেকে যায়। তো আমরা প্রতিটা পৃষ্ঠায় এই জন্য এই বিষয়টি মাথায় রাখবো, এই জন্য এই জিনিসটি আমরা মানে পিন আকারে দিয়ে রাখলাম। তো প্রথমে আমরা সরল বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর করব। তো আমরা একটু বলে রাখি যে সরল বাক্য আসলে কি ছিল। সরল বাক্য ছিল একটি ফাইনাইট ভার্ব,
মানে একটি সমাপিকা ক্রিয়া থাকবে, একটি মাত্র সমাপিকা ক্রিয়া, একটি ক্লোজ, যেখানে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে, বা এটা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে বা সমাপিকা ক্রিয়া থাকবে। আর মিশ্র বাক্য, মিশ্র বাক্যের আরেকটি নাম কি? জটিল বাক্য। মিশ্র বাক্যে কি থাকবে? যে একাধিক ক্লোজ থাকবে, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ প্রধান খণ্ডবাক্য এবং অপ্রধান খণ্ডবাক্য। একটি প্রধান খণ্ডবাক্য, অনেকগুলো অপ্রধান খণ্ডবাক্য বা এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য। সেই অপ্রধান খণ্ডবাক্য এবং প্রধান খণ্ডবাক্যকে একসাথে করার জন্য যদি তবে যে সে এর বাইরে আরো অনেক আছে, সেগুলো দিয়ে আমরা করতে পারি। আমরা এক্সাম্পলই আমরা দেখব, মানে এগুলো সাপেক্ষভাবে যুক্ত হবে। ডেফিনেশন তোমরা জানো, তাহলে আমরা একটু দেখি যে কি ঘটনাগুলো ঘটবে। সরল বাক্য আমরা একটু দেখি। সরল বাক্য, তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম, মানে তাকে দেখা মাত্রই আমরা প্রস্থান করলাম। যেই তার দর্শন পেলাম, সে আমরা প্রস্থান করলাম। দেখো, অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? তার দর্শন মাত্রই আমরা প্রস্থান মতো, মানে তাকে দেখা মাত্রই আমরা প্রস্থান করলাম, একই কথা তো। যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম। আমরা প্রস্থান করলাম, এটি তো একটি সরল বাক্য। কিন্তু জটিল বাক্য যখন হচ্ছে, জটিল বা মিশ্র বাক্য যখন হচ্ছে, তাহলে আমাকে একটি সাবঅর্ডিনেট ক্লজ এখানে দিতে হলো। যেই তার দর্শন পেলাম, আমরা প্রস্থান করলাম, মানে সরল বাক্যটাকে ভেঙে আমরা জটিল বাক্যে রূপান্তরিত করলাম। আরেকটি বাক্য দেখি, সেটা হচ্ছে ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। অর্থের কি কোনো চেঞ্জ হয়েছে? ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। আবার দেখি, ভিক্ষুককে দান করো, যে ভিক্ষা চায় তাকে দান করো। যে ভিক্ষা চায়, যে কে ভিক্ষা চায়? আমি ভিক্ষা চাইবো না, ভিক্ষুক ভিক্ষা চাইবে। তাহলে যে ভিক্ষা চায় এটা কে? ভিক্ষুক। তাকে দান করো মানে কে? ভিক্ষুক। মানে কাকে দান করো? ভিক্ষুক। তাহলে যে ভিক্ষা চায় তাকে দান করো, ভিক্ষুককে দান করো, একই অর্থ মিন করে। তাহলে আমরা সরল বাক্যকে মিশ্র বা মানে জটিল বাক্যে কিভাবে রূপান্তরিত করতে হয় তা সহজেই দেখলাম। এবার এবার চলে যায় ঠিক উল্টোটাই, অর্থাৎ মিশ্র বাক্যকে সরল বাক্যে রূপান্তরিত করতে। অর্থাৎ আমার এই যে যবে, যদি, তবে, সে, যে, তারপরে হচ্ছে যে, তাকে, যারা, তারা, যে, সে, মানে এগুলো আমার আর থাকবে না মানে রূপান্তরের ক্ষেত্রে। কিন্তু আমার প্রথম বাক্যটিতে থাকবে। যেমন প্রথম, যাদের বুদ্ধি নেই তারা এই কথা বিশ্বাস করবে। যাদের বুদ্ধি নেই, এটি দিয়ে আমরা কি বলবো? বুদ্ধিহীনরা। যাদের বুদ্ধি নেই তারা কারা? বুদ্ধিহীনরাই। মানে এই এতগুলো কথায় এক কথায় আমি যদি বলি বুদ্ধিহীন, যাদের বুদ্ধি নেই তারা বুদ্ধিহীন, এ কথা বিশ্বাস করবে। যাদের আহ বুদ্ধি নেই তারাই, এই সব মিলেই বুদ্ধিহীন রাই বলে, এ কথা বিশ্বাস করবে। আমরা দ্বিতীয় বাক্য দেখি, সেটা হচ্ছে যতদিন জীবিত থাকবো ততদিন এ কথা স্বীকার করব। আজীবন, যতদিন জীবিত থাকবো, এটা কতদিন? আজীবন। এ ঋণ স্বীকার করব। যতদিন জীবিত থাকবো ততদিন এ ঋণ স্বীকার করব। খুব সহজ। তারপরে দেখি যে যে সকল পশু মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান। যে সকল পশু মাংস ভোজন করে, কোন সকল পশু? মাংসাশী প্রাণী। এটাকে আরেকটি শব্দ বলা হয় মাংসভোজী পশু। অত্যন্ত বলবান, তাহলে এটি কোনো অর্থ চেঞ্জ না করেও এটি করা সম্ভব হয়েছে। এবার আমরা চলে যাব আরেকটি জায়গায়, সেটি হচ্ছে আমরা সরলকে জটিল করেছি বা মিশ্র করেছি, মিশ্রকে আহ সরল করেছি বা জটিল করেছি। ওকে, এবার আমরা চলে যাব, আমরা পিন করে রেখেছি এটি, সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করব, আবার যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তরিত করব। প্রথমে আমরা সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করব। এখানে কিভাবে কি এগুলো তুমি দেখে নাও, কিন্তু আমি তোমাকে যেখানে বোঝাচ্ছি সেটা হচ্ছে, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। দেখো, যৌগিক বাক্য মানে হচ্ছে ডাবল বাক্য। যেহেতু সরল বাক্যকে যৌগিক বাক্য বলে, কারণ তার মানে একটি সরল বাক্যকে দুটি সরল বাক্যে বানাইতে হয় নরমালি। প্রয়োজন হলে মানে একটি সরল একটি জটিল দিয়েও আমাকে বানাতে হবে, কিন্তু
আমাকে একটি বাক্যকে দুটি বাক্যে বানাতে হয় প্রকৃতপক্ষে। তিনি আমাকে 5টি টাকা দিলেন, এটি একটি সরল বাক্য। বাড়ি যেতে বললেন, কে বললেন? তিনি আমাকে বাড়ি যেতে বললেন, এটি মানে দুটি সরল বাক্য এখানে আছে। তাহলে তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, একটি বাক্যে বলা সম্ভব হয়েছে। এখানে দুটি সরল বাক্য দিয়ে এটা বলা সম্ভব হয়েছে। তিনি আমাকে 5টি টাকা দিলেন। দ্বিতীয়, তিনি আমাকে বাড়ি যেতে বললেন। এটিকে আবার একসাথে করে যৌগিক বাক্য বলা হয়েছে। তিনি আমাকে 5টি টাকা দিলেন এবং এই যে একটি অব্যয় যুক্ত হয়েছে, সংযোগকারী অব্যয় এটাকে আমরা বলতে পারি। এই অব্যয় দিয়ে এটি যুক্ত করে এটি একটি যৌগিক বাক্য বানানো হয়েছে। তিনি আমাকে 5টি টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। তাহলে খুব সহজ, কোনো বিষয় কঠিন নয়। সরল বাক্য, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত। এখন থেকেই তোমার পড়া উচিত, তবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তাহলে তোমার পড়া উচিত একটি বাক্য, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে এটি একটি বাক্য। এই যে তবেই দ্বারা ইয়ে করা হয়েছে, মানে যেটি যৌগিক বাক্যের বৈশিষ্ট্য, দুটি বাক্য করা হয়েছে সরল বাক্যকে। 3 নম্বর দেখি, আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। এটিকে যদি আমি বহু কষ্ট করেছি, ফলে এই যে ফলে যুক্ত হয়েছে শিক্ষা লাভ করেছি। তাহলে শিক্ষা লাভ করেছি, কে করেছি? আমি শিক্ষা লাভ করেছি। তারপরে হচ্ছে আহ, কষ্ট করেছি কি? আমি বহু কষ্ট করেছি। তার মানে দুটি একেবারে আলাদাভাবে সরল বাক্য হয়, এটিকে যৌগিক বাক্য। আগেরটা যে এখন থেকে তোমার পড়া উচিত, তোমার পড়া উচিত, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, দুটি এখানে সরল বাক্য ছিল। এবার আমরা ঠিক অপোজিশন দেখব, হচ্ছে সরল যৌগিককে কিভাবে সরল বাক্যে রূপান্তর করা যায়। এই জন্য কিছু জিনিস আমাদের একটু মাথায় রাখার জন্য এখানে দিয়ে দিয়েছে 1 2 3 4 করে। সেটা হচ্ছে বাক্য সমূহের একটি সমাপিকা ক্রিয়াকে অপরিবর্তিত রাখতে হবে। তার মানে এই যে যৌগিক বাক্যে সমাপিকা ক্রিয়া দুইটা আছে, যে করেছি করেছি, দুটি সমাপিকা ক্রিয়া আছে, দেখো দুটি ফাইনাইট ভার্ব আছে, মানে একটিকে অপরিবর্তিত রাখতে হবে। অন্যান্য সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হবে। অসমাপিকা ক্রিয়া কি? তাহলে বাক্যটি এই দুটি বৈশিষ্ট্য মানলে মূলত সরল হবে না, এটি জটিল হবে। তাহলে সরল করতে আর কি কি প্রয়োজন হবে? অব্যয় পদ থাকলে তা বর্জন করতে হবে। যেমন এখানে অব্যয় পদ এই যে এবং অব্যয় পদ আছে, এটি বর্জন করতে হবে। কোন কোন স্থলে একটি বাক্যকে হেতুবোধক বাক্যাংশে পরিণত করতে হবে। হেতুবোধক বাক্যাংশ আমরা দেখবো যে হেতুবোধক বাক্যাংশ আসলে কি। যৌগিক বাক্য, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছে। এই যে তাইটা আমাদের উঠে যাবে, এই 3 নম্বর কথা অনুসারে তাই উঠে যাবে। সত্য কথা বলিনি, বলা এবং পড়েছি, এই দুটির মধ্যে একটিকে আমার প্রিন্সিপাল ক্লোজের বা হচ্ছে ফাইনাইট ভার্ব হিসেবে রাখতে হবে। আমরা পরে দেখছি যে পড়েছিটাকে ফাইনাইট ভার্ব বা হচ্ছে সমাপিকা ক্রিয়া হিসেবে রাখা হয়েছে, বলিটাকে রাখা হয়নি। কিন্তু বলিটাকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তরিত করে এটি আবার আহ মানে কি বলবো, যে সাবঅর্ডিনেট ক্লোজও হয়নি, সাবঅর্ডিনেট ক্লোজও হয়নি। যেমন তোমাকে আরেকটি জায়গা দেখি, তিনি আমাকে 5 টাকা দিয়ে, যে দেওয়া কিন্তু একটি ক্রিয়াপদ, বলা একটি ক্রিয়াপদ। তাহলে দেখো যে অসমাপিকা ক্রিয়ার মতো রেখেও বাক্য সরল বাক্য হতে পারে। তার উদাহরণ আমরা প্রথমে দিয়েছি। তাহলে কি, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, সত্য কথা না বলে বিপদে পড়েছে। সত্য কথা বলে মানে একই অর্থ প্রকাশ পায়, কোনো ভিন্নতা নেই। দেখি তারপরে, তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, তার বয়স হলেও বুদ্ধি হয়নি, তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, তার বয়স হলেও বুদ্ধি হয়নি। এই যে কিন্তুটা বাদ চলে গেছে, হয়েছে জায়গা হলেও হয়েছে, হয়নি হয়নি আছে, এই হয়টাই হচ্ছে আমার এখানে ক্রিয়াপদ। 3 নম্বরে আমরা দেখবো, সেটি হচ্ছে যৌগিক বাক্য, সেটি হচ্ছে মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে। মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, মানে আগে মেঘ গর্জন করে তারপরে ময়ূর নৃত্য করে, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।
আমার মনে হয় তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আমার মনে হচ্ছে তোমরা সব বুঝেছো। তাহলে আমরা গেলাম হচ্ছে যৌগিক বাক্যকে সরল বাক্য। সরল বাক্য সব জায়গায় চলে গেছে, সরল জটিল হয়েছে, জটিল সরল হয়েছে, কিন্তু জটিল যৌগিক হয়নি, আবার যৌগিক জটিল হয়নি। তাহলে একটি বিষয় আমাদের বাদ থেকে গেছে, সেটা হচ্ছে আমরা দেখি যৌগিক বাক্যকে মিশ্র বাক্য বা জটিল বাক্যে কিভাবে রূপান্তরিত করতে হয়। তো এটি মূলত যৌগিক বাক্য মিশ্র বাক্য হবে এবং মিশ্র বাক্য যৌগিক বাক্য হবে, অর্থাৎ দুটি বিষয় আমাদের এখন আলোচনার বিষয়। মানে এই দুটি দুই ভাগে পরিবর্তন কিভাবে হয়। যৌগিক বাক্য, দোষ স্বীকার করো, তোমাকে শাস্তি দেব না। দোষ স্বীকার করো একটি বাক্য, তোমাকে শাস্তি দেব না একটি বাক্য। ওকে, মাঝখানে কমা দিয়েছে। কমা না দিয়ে এখানে বলা যেতে পারে দোষ দোষ স্বীকার করো, তবে তোমাকে শাস্তি দেব না, তাহলে হতো। মিশ্র বাক্য, যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে শাস্তি দেব না। যদি মানে নির্ভরশীলতা আছে, এটি মিশ্র বাক্য, আমরা সবাই বুঝি। তারপরে দেখি যৌগিক বাক্য। যৌগিক বাক্য এখানে একটি হবে, এই চিহ্নটি হবে, কোলন চিহ্নটি হবে। তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ, মানে তার ভেতরটা অতিশয় উচ্চ। মানে তিনি গরিব মানুষ কিন্তু তার ভেতরটা অনেক উঁচু। যদিও তিনি অত্যন্ত দরিদ্র তথাপি তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। আমার মনে হয় বুঝতে কারো অসুবিধা হয়নি। এবার দেখি সাপেক্ষ অব্যয়ের সাহায্য, মানে সাপেক্ষ অব্যয়ের সাহায্যে যৌগিক বাক্যকে মিশ্র বাক্যে পরিণত করা যায় কিভাবে। এই গ্রামে একটি দরগা আছে, সেটি পাঠান যুগে নির্মিত হয়েছে। সাপেক্ষ অব্যয় যৌগিক বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তরিত করে। এই গ্রামে যে দরগা আছে, এই গ্রামে একটি দরগা আছে, দেখো এই গ্রামে যে দরগা আছে সেটি পাঠান যুগে নির্মিত হয়েছে। দেখো সব একই আছে। এই একটিকে যেটাকে এই গ্রামে যে দরগা আছে এটি হচ্ছে সাপেক্ষ অব্যয়। এই গ্রামে যে দরগা আছে, তাহলে সাপেক্ষটা আমরা বুঝলাম। এগুলোও সাপেক্ষ, যদিও তথাপি এটিও সাপেক্ষ, কিন্তু হচ্ছে এটা একেবারে ইন্টিগ্রেট করে একটা সাপেক্ষ, মানে সেটি যে সেটি কিন্তু আমার মাথায় রাখতে হবে সেটি তো উপরেও আমার আছে, কিন্তু তারপরে আমি শুধুমাত্র একটিকে যে দিয়ে আমরা যৌগিক বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তরিত করলাম। এবার এবার ঠিক উল্টো দেখবো, অর্থাৎ মিশ্র বাক্যকে যৌগিক বাক্যে কিভাবে রূপান্তরিত করতে হয়। এটি হবে হচ্ছে মিশ্র, বানানটা একটু ভুল আছে, একটু দেখে নি। মিশ্র মিশ্র বাক্য, যদি সে কাল আসে তাহলে আমি যাব, যদি আসে তাহলে আমি যাব, সে কাল আসবে এবং আমি যাব। দুটি বাক্য হয়ে গেল, সে কাল আসবে একটি সরল বাক্য, আমি যাব এটিও একটি সরল বাক্য। তাহলে একটি মিশ্র বাক্যকে মানে যৌগিক বাক্যে রূপান্তরিত করতে গেলে একাধিক বাক্য হয়ে যায় এবং আমরা অব্যয় যুক্ত করলে সেটি যৌগিক বাক্য হয়ে যায়, এবং এখানে ঘটনাক্রমে দুটি সরল বাক্য হয়ে। তারপরে 2 নম্বরে দেখি মিশ্র বাক্য, যখন বিপদ আসে তখন দুঃখ আসে। বিপদ এবং দুঃখ একসাথে একসময় আসে। এটি কি হলো, বিপদ আসে দুঃখ আসে, মানে এই দুটি সরল বাক্য করা হয়, কিন্তু এক সময়ে দেওয়ার কারণে এটি ঠিক একই অর্থ মিন করে না, এই জন্য এটা কঠিন, মানে ওইভাবে সরল বাক্য করা কঠিন। কিন্তু এটিকে একটি সরল বাক্য, একটি জটিল বাক্য দিয়ে একটি যৌগিক বাক্য করা সম্ভব। একেবারে শেষ একটি এক্সাম্পল দেখি, যদিও তার টাকা আছে তথাপি তিনি দান করেন না। যদিও তার টাকা আছে তথাপি তিনি দান করেন না। যৌগিক বাক্য, তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। তার টাকা আছে কিন্তু তিনি টাকা আছে না। তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। ওকে, তো এই ছিল বাক্যান্তর
আমরা দ্বিতীয় ক্লাসে এবং তৃতীয় ক্লাসে বাক্যান্তর আমরা দেখলাম। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করেছো বলে আমার বিশ্বাস। তো কোনো প্রশ্ন থাকলে তোমরা করবে, এই প্রত্যাশা আমি করতেই পারি। তো আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মিজান স্যার, ভালো থাকবেন।